অপ্রাপ্তির শ্রাবণ পর্ব সংখ্যা ২ লেখনীতে মাহেল আহমদ রিয়াদ গল্প পাঠে আমি রিয়া। চৌধুরী ভিলার এই শান্ত পৃথিবীতে আরিয়ান আহমেদ যেন এক নিভৃত দ্বীপের মতো। তার গাম্ভীর্য দেখে বাইরের মানুষের মনে হতে পারে ছেলেটা হয়তো ভীষণ অহংকারী বা রাগী, কিন্তু যারা তাকে কাছ থেকে চেনে তারা জানে আরিয়ানের এই গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে আছে এক পরিচ্ছন্ন স্বচ্ছ একটা মন। আরিয়ান মেপে কথা বলে ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বরে কখনো অসম্মানের কোনো সুর থাকে না। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সামনে তার গলা কখনোই একটা নির্দিষ্ট ডেসিবেলের ওপরে ওঠে না। শুধু পরিবারই নয়, এই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির যারা রক্ষণাবেক্ষণ করে সেই কাজের মানুষদের সাথেও আরিয়ানের আচরণ দেখার মতো। সেদিন দুপুরের কথা। বাড়ির পুরনো মালি রহমত চাচা বাগানের এক কোণে বসে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। পায়ে বাতের ব্যথাটা বোধহয় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আরিয়ান তখন ল্যাপটপ হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। রহমত চাচার ওই কষ্টকর হাঁটা দেখে সে ল্যাপটপটা টেবিলে নামিয়ে রেখে ধীর পায়ে বাগানে নেমে এলো। রহমত চাচা, আরিয়ানের ভরাট গলা শুনি বয়স্ক মানুষটি থমকে দাঁড়ালেন। আরিয়ান কাছে গিয়ে খুব স্বাভাবিক অথচ যত্নশীল গলায় বলল, আপনার তো পায়ে ব্যথা, এই রোদের মধ্যে বাগানের কাজ করার তো কোনো প্রয়োজন নেই। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, কাল থেকে বাগানের ভারী কাজগুলোর জন্য নতুন একজন লোক আসবে। আপনি শুধু তাকে কাজ বুঝিয়ে দেবেন, আর বিকেলে ড্রাইভারের সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবেন। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। রহমত চাচা চোখ মুছতে মুছতে গদগদ হয়ে বললেন, ভাইজান, আমার তো তেমন কিছু অয় নাই, আমি ঠিক আছি। আরিয়ানের মুখে কোনো হাসি ফুটল না, কিন্তু চোখের দৃষ্টিটা খুব নরম হয়ে এলো। সে শান্ত গলায় বলল, শরীর যখন ঠিক নেই তখন সেটা মানতে শেখা উচিত চাচা। আনুগত্য আর জেদের মধ্যে পার্থক্য আছে। আপনি বিশ্রাম নিন। কথাটুকু বলেই আরিয়ান আবার নিজের কাজে ফিরে গেল। এই হলো আরিয়ান। সে মুখে কোনো মিষ্টি কথা বলে না, কাউকে সান্ত্বনা দেয় না, কিন্তু তার একটা কার্যকরী সিদ্ধান্ত মানুষের জীবনের বড় একটা কষ্ট লাঘব করে দেয়। এই মানুষটাকে সম্মান না করে উপায় আছে? আর ঠিক এই মানুষটারই এক নীরব আরাধনায় ডুবে আছে অনুরাধা। অনুরাধার বয়স 18 হলেও তার মনটা বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। এই বিশাল চৌধুরী পরিবারে অনুরাধাই হয়তো একমাত্র মানুষ যে আরিয়ানের ওই নীরবতার ভাষা খুব নিখুঁতভাবে পড়তে পারে। সে জানে আরিয়ান ভাইয়া রাগলে চোখের পলক কম ফেলে। সে জানে আরিয়ান ভাইয়া যখন চিন্তায় থাকে তখন কফির মগটা ডান হাতের বদলে বাঁ হাতে ধরে। কিন্তু অনুরাধা নিজের এই অনুভূতিগুলোকে এমন একটা স্নিগ্ধ আবরণে ঢেকে রাখে যে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারে না এই মেয়েটার বুকের ভেতর আরিয়ান নামক এক বিশাল সমুদ্র আছড়ে পড়ছে। অনুরাধা আরিয়ানের সামনে গিয়ে কখনো জোর করে কথা বলার চেষ্টা করে না। সে খুব নিঃশব্দে আরিয়ানের চারপাশের পৃথিবীটা গুছিয়ে রাখে। আরিয়ানের পড়ার টেবিলের বইগুলো ঠিকঠাক সাজানো, ভোরে ওর ইজি চেয়ারের পাশে এক মগ ব্ল্যাক কফি রাখা, কিংবা বৃষ্টি নামার আগে বারান্দা থেকে আরিয়ানের প্রিয় বইটা সরিয়ে নেওয়া, সবকিছুই অনুরাধা করে খুব সন্তর্পণে। সেদিন বিকেলের আকাশটা ছিল শ্রাবণের কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নামবে। অনুরাধা ছাদে গিয়েছিল শুকোতে দেওয়া কাপড় তুলতে। তাড়াহুড়ো করে কাপড় নিয়ে ঘোরার সময় হঠাৎ থমকে দাঁড়াল সে। ছাদের এক কোণে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই বিদ্যুতের আলোয় আরিয়ানের শান্ত গম্ভীর মুখটা যেন এক অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। অনুরাধা আর এক পাও এগোতে পারল না। তার পা দুটো যেন ছাদের মেঝের সাথে আটকে গেল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। বুকের ভেতরটা এক অজানা মিষ্টি স্পন্দনে কাঁপছে। অনুরাধার মনে হলো এই মানুষটার ওই শূন্য দৃষ্টির দিকে তাকিয়ে সে তার পুরো জীবনটা একটা জায়গাতেই দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারবে। হঠাৎ মেঘের গুরুগম্ভীর গর্জনের সাথে সাথে আরিয়ান মাথা ঘুরিয়ে অনুরাধার দিকে তাকাল। অনুরাধা চমকে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আরিয়ানের ওই তীক্ষ্ণ চোখ দুটো অনুরাধার চোখের সেই মুগ্ধতা, সেই না বলা প্রেমের ভাষা খুব স্পষ্টভাবেই পড়ে ফেলেছে। আরিয়ান খুব বুদ্ধিমান ছেলে। সে জানে তার এই শান্ত স্নিগ্ধ চাচাতো বোনটির বুকের ভেতর কি চলছে। সে গত কয়েক মাস ধরেই অনুরাধার এই নীরব যত্ন, এই দূর থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকাটা খেয়াল করছে।
কিন্তু আরিয়ান তো আরিয়ানই। সে এমন একটা ভাব করল যেন সে কিছুই বুঝতে পারেনি। আরিয়ান খুব স্বাভাবিক গম্ভীর গলায় বলল, বৃষ্টি নামছে অনু, ছাদ থেকে নিচে যাও, ভিজে গেলে জ্বর আসবে। অনুরাধা মাথা নিচু করে খুব নরম গলায় বলল, জি ভাইয়া, যাচ্ছি। অনুরাধা দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। আরিয়ান আবার মেঘলা আকাশের দিকে দৃষ্টি ফেরাল। তার ঠোঁটের কোণে কোনো হাসি নেই, কিন্তু বুকের খুব গভীরে কোথাও একটা সূক্ষ্ম অস্বস্তি কাজ করতে শুরু করেছে। সে অনুরাধাকে বোঝাতে চায় যে সে কিছুই জানে না, কিন্তু একই সাথে সে এটাও জানে এই মায়াবী মেয়েটার চোখের ভাষা ইগনোর করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। শ্রাবণের এই প্রথম বৃষ্টিটা যেন শুধু চৌধুরী ভিলার ছাদেই পড়ল না, তা যেন অনুরাধার নীরব প্রেম আর আরিয়ানের এই জেনেও না জানার ভান করার স্নায়ুযুদ্ধের উপর এক নতুন শীতল পরশ বুলিয়ে দিয়ে গেল। পর্ব ৩। শ্রাবণের সেই উদ্দাম বৃষ্টি শুধু চৌধুরী ভিলার ছাদকেই ভেজায়নি, আরিয়ানের মতো পাহাড় সম কঠিন ছেলেটাকেও কাবু করে ফেলল। পরদিন সকাল থেকেই আরিয়ানের গায়ে প্রচণ্ড জ্বর। যে ছেলেটার হাঁটার দাপটে চারপাশের পরিবেশ ভারী হয়ে থাকে, সেই আরিয়ান আজ জ্বরের ঘুরে এতটাই দুর্বল যে বালিশ থেকে মাথা তোলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। ছেলের এই অবস্থা দেখে সালমা বেগম আর আসাপ আহমেদ বেশ চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু পুরো পরিবারকে এক প্রকার অবাক করে দিয়ে আরিয়ানের সেবার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল অনুরাধা। কোনো বাড়তি কথা নয়, কোনো শোরগোল নয়, একদম নিঃশব্দে পরম মমতায় সে আরিয়ানের ঘরের দখল নিল। ঘড়ির কাঁটা ধরে ঠিক সময়ে ওষুধ খাওয়ানো, থার্মোমিটার দিয়ে একটু পরপর জ্বর মাপা, আরিয়ানের তেতে থাকা কপালে পরম যত্নে জলপট্টি দেওয়া, সবকিছুই অনুরাধা করতে লাগল এক নিখুঁত নিপুণতায়। আরিয়ান স্বভাবতই নিজের দুর্বলতা কাউকে দেখাতে পছন্দ করে না, কিন্তু জ্বরের ঘোরে আজ তার সেই অহংকার দেখানোর মতো শক্তিও নেই। সে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে, আর অনুরাধা তার ওই জ্বলন্ত কপালে একের পর এক শীতল জলপট্টি পাল্টে দেয়। দুপুরের দিকে ডাক্তার এসে কড়া পাওয়ারের কিছু ওষুধ দিয়ে গেলেন। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরই আরিয়ান এক গভীর তন্দ্রাচ্ছন্ন ঘুমে তলিয়ে গেল। ঘরের পরিবেশটা তখন একদম নিস্তব্ধ। জানালার ভারী পর্দাগুলো অর্ধেক টানা, ঘরে একটা স্নিগ্ধ শীতল আবহাওয়া। অনুরাধা ধীর পায়ে আরিয়ানের বিছানার পাশে এসে দাঁড়াল। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, আছে কেবল এক অকুল মায়া। অনুরাধা আরিয়ানের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। সে জানে এই মানুষটা জেগে থাকলে কখনোই তাকে এতটা কাছাকাছি আসার সুযোগ দেবে না। অনুরাধা খুব সতর্ক দৃষ্টিতে আরিয়ানের পর্যবেক্ষণ করল। ওর বুকের ওঠানামা একদম স্বাভাবিক আর ধীর, চোখের পাতাগুলো পুরোপুরি স্থির। অনুরাধা ১০০% নিশ্চিত হল যে কড়া ওষুধের প্রভাবে আরিয়ান ভাইয়া এখন খুব গভীর ঘুমে আচ্ছন্ন। তার এই তন্দ্রা সহজে ভাঙার নয়। ১০০% নিশ্চিত হওয়ার পর অনুরাধার বুকের ভেতর আটকে রাখা ভালোবাসার বাঁধটা যেন একটু আলগা হয়ে গেল। তার হাত দুটো হালকা কাঁপছে। সে খুব সাবধানে নিজের শ্বাস প্রশ্বাসও যেন আটকে রেখে ডান হাতটা বাড়িয়ে দিল আরিয়ানের কপালের দিকে। জ্বরের ঘোরে আরিয়ানের অবিন্যস্ত চুলগুলো কপালের ওপর এসে পড়েছিল। অনুরাধা তার নরম আঙুল দিয়ে খুব আলতো করে সেই চুলগুলো সরিয়ে দিল। স্পর্শটা এতটাই মৃদু আর পালকের মতো হালকা ছিল যে ঘুমের ঘোরে থাকা আরিয়ানের তা বোঝার কোনো উপায়ই নেই। কিন্তু অনুরাধার ওই একটা স্পর্শে যেন পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা আর প্রার্থনা মিশেছিল। সে পরম স্নেহে আরিয়ানের চুলে হাত বুলিয়ে দিতে লাগল। একটা মানুষের জন্য কতটা গভীর মায়া থাকলে এমন সন্তর্পণে নিজের অস্তিত্ব লুকিয়ে তাকে ভালোবাসতে হয়, তা হয়তো এই মুহূর্তে অনুরাধাকে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। চুলে হাত বুলাতে বুলাতে অনুরাধার মায়াবী চোখ দুটো হালকা ছলছল করে উঠল। সে মনে মনে খুব নিচু স্বরে অনেকটা নিজের সাথে কথা বলার মতোই বলল, আপনি এত কঠিন কেন আরিয়ান ভাইয়া? নিজের যত্নটাও ঠিকমতো নিতে পারেন না, আবার কাউকে নিতেও দেন না। আপনাকে এই অসুস্থ অবস্থায় দেখা যে আমার জন্য কতটা কষ্টের, তা যদি আপনি একবার বুঝতেন। অনুরাধা আর বেশি সময় সেখানে দাঁড়াল না। আরিয়ান ভাইয়া যদি কোনো কারণে জেগে যায়, তাহলে এই নীরব প্রেমের ভাষা হয়তো সে আর লুকিয়ে রাখতে পারবে না। শেষবার আরিয়ানের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলে অনুরাধা খুব সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে গেল, আর পিছনে রেখে গেল তার না বলা প্রেমের এক স্নিগ্ধ পবিত্র আবেশ। এই যে চলে যাচ্ছেন, লাইক সাবস্ক্রাইব কি করবে? তাড়াতাড়ি একটা লাইক করুন।